যাও তখন তার আঙ্কেলকে বলে আমাদের হাতে আর বেশি সময় নেই, তেংরুইকে এক্ষুনি এখান থেকে সরাতে হবে না। এদিকে পেইয়ানকে দেখতে পায়। পেইয়ান যেহেতু অলরেডি বুঝে গিয়েছে যে তেংরুই মারা যায়নি, তাই ও লুকিয়ে তেংরুইয়ের লাশ দেখতে চায়। সেখানে গিয়ে বুঝতে পারে যে ওর হাত পা কোনো কিছুই ভাঙা নেই, তাই সে তার আর্মিদের আলাদা করে বলে দেয় যেভাবেই হোক তেংরুইকে খুঁজে বের করতে। এরপরে ওরা পুরো শহরে তন্ন তন্ন করে তেংরুইকে খুঁজতে লাগে। আর রাত্রেবেলা একসঙ্গে জাংশিও বের হয়েছিল খুঁজতে তেংরুইকে, কিন্তু ওরা কোথাও তেংরুইকে খুঁজে পায় না। জাংশি সকালবেলা মনে করে ও কি পেইয়ানকে বলে দিবে যে যাও সেই সন্ত্রাসী। তারপরে ওর হাতে আমরা একটা চিঠি দেখতে পাই, যে চিঠিটা ও মূলত রেখেছিল পেইয়ানের জন্যই। এরপরে ও রান্না করতে চলে যায়। ঠিক তখনই ওর জেট পেন্ডেন্টটা যেটা তেংরুই ওকে দিয়েছিল, সেই পেন্ডেন্টটা রাখা ছিল একটা জায়গায়, সেটা কেউ এসে চুরি করে নিয়ে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই পেইয়ানের সৈন্যরা সবসময় ফলো করছিল এবং রাজ্যের ভিতরে ওরা একটা সাসপিশিয়াস গাড়ি দেখতে পায়। ওই গাড়িটাকে ফলো করতে করতে ওরা একটা বাড়ির সামনে এসে থামে, যে বাড়িটা ছিল জেনারেল লুইয়ের বাড়ি। এখানে তেংরুই তাড়াহুড়ো করে যেতে গিয়ে ওর একটা জুতা পড়ে গিয়েছিল, যেটা আবার আন পেয়ে যায় এবং পেইয়ানকে জানায়। পেইয়ান তখন বলে জেনারেল লুইয়ের বাড়িতেই এখন আছে তেংরুই, কিন্তু আমরা মহারাজার আদেশ ব্যতীত কোনোভাবেই জেনারেলের বাড়িতে ঢুকতে পারবো না। এরপরে আমরা দেখতে পাই যে জেনারেল লেই নামের একটা লোক খুবই পেইয়ানের উপর রাগারাগি করছিল আর বলছিল ওর সাহস কী করে হয় তেংরুইকে মেরে ফেলার। আসলে এই সমস্তটা ওর উপরে এজন্য বর্তাচ্ছে কারণ তেংরুইকে ও কিছুদিনের জন্য ওর মেনশনে রেখেছিল, যেহেতু নিজের মেনশনেই ছিল। আর এখন তেংরুই মারা গিয়েছে, সো অনেক বড় একটা দায়িত্ব এসে পড়েছে পেইয়ানের উপর। তো পেইয়ান একজন ইউনাককে বলে দেয় রাজাকে এটা বলতে যে পেইয়ান মারা যায়নি। এদিকে জেনারেল লেইয়ের কিছু সৈন্যরাও এই ব্যাপারটা তদন্ত করার জন্য তেংরুই কোথায় মারা গিয়েছিল সেখানে তদন্ত করতে লেগে যায়। পরে রাজসভায় ইউনাক এসে রাজাকে কানে কানে কিছু একটা বলে, হয়তোবা সেই কথা যেটা পেইয়ান বলতে বলেছিল। রাজসভায় সবাইকে ডাকা হয়। ঠিক তখন আমরা জাংশিকে দেখতে পাই, ও নিজের রুমে বসে খাচ্ছিল এবং ও দূরে তাকিয়ে দেখে ওর জেট পেন্ডেন্টটা যে জায়গায় রেখেছিল সেখানে নেই। এদিকে আমরা জেনারেল লেইকে দেখতে পাই। জেনারেল লেই বলেছিল পেইয়ানই আসলে মেরেছে তেংরুইকে, কারণ ওখানে ওরা একটা জেট পেন্ডেন্ট পেয়েছে, যে পেন্ডেন্টটা আসলে পেইয়ানের দাসীকে দিয়েছিল তেংরুই। সেই পেন্ডেন্টটা ওরা যখন ওখানে পেয়েছে তখন ওরা দেখতে পেয়েছে কালো কাপড় পরা একটা লোক ওটা চুরি করতে এসেছিল। মূলত ওরা বুঝতে পেরেছিল যে ওরা এখানে একটা পেন্ডেন্ট হারিয়ে ফেলেছে, সেটাকেই নিতে এসেছিল। কিন্তু ঠিক তখনই জেনারেল লেই ওখানে উপস্থিত হয়, ওই লোকটি পালিয়ে যেতে বাধ্য হয়। আর তারপরেই তো ও তেংরুইয়ের মৃত লাশের পাশেই ওই পেন্ডেন্টটা পায়, আর সাথে সাথে ওই লোকটা একটা ছুরি ওখানে চালিয়েছিল সেটাও পায়। আর ওই ফলকটা ছিল মূলত চেংফং গার্ডের ফলক, যেটা ছিল পেইয়ানের গার্ডদের। আর এখন সমস্ত তীর গিয়ে বিঁধে পেইয়ানের দিকে, অর্থাৎ পেইয়ানই তেংরুইকে মেরেছে। এবার তখন যুবরাজ বলে, আচ্ছা যখন তেংরুই মারা গিয়েছিল পেইয়ান তুমি কোথায় ছিলে তখন? আসলে পেইয়ান তো সেই দিন ওখানে ছিল যেখানে ওর মা এবং রাজা কথা বলছিল। তো পেইয়ান কোনোভাবেই তো এই কথাটা রাজসভায় সবার সামনে বলতে পারবে না যে সেদিন রাজা ওর মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল। পেইয়ান কোনোভাবে এই কথাটা বলে না, ও কেবল রাজার দিকে তাকিয়ে থাকে, কারণ রাজাও খুব ভালোভাবে জানে যে সেদিন পেইয়ান ঠিক কোথায় ছিল। এদিকে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যাও আগে থেকে জানতো যে পেইয়ান ধরা পড়বে এবং পেইয়ানকে বলবে তখনও কোথায় ছিল তাও বলতে পারবে না, আর এভাবেই পেইয়ান ফেঁসে যাবে। এবার পেইয়ান সেভাবে ফেঁসেও গেল। এখন যেহেতু পেইয়ান কিছু বলতে পারছে না, তাই রাজা বলে দেয় পেইয়ানকে গ্রেপ্তার করা হোক, সাথে ওর দাসীকেও। ওর দাসীকে যখন এরা ধরতে আসে তখন দাসীকে একজন মিস্ট্রেস অনেক জোরে একটা থাপ্পড় দেয়। এরপরে রাজা আলাদা করে পেইয়ানের সঙ্গে দেখা করতে আসে আর বলে, তুমি দাসীর জন্য কেন এত কিছু সাফার করছো? ওই পেন্ডেন্টটা তোমার দাসীর কাছে ছিল, তুমি যেহেতু অনেক বছর ধরে আমার হয়ে কাজ করো তাই তোমাকে আমি বাঁচিয়ে দিব, কিন্তু তোমার দাসীকে আমি বাঁচাতে পারবো না। তখন পেইয়ান পায়ে পড়ে বলে, প্লিজ ওকে আমি অনেক পছন্দ করি, আপনি ওকে মারবেন না, ওর কোনো দোষ নেই, আমার সব দোষ, আমি সমস্ত দোষ মাথা পেতে নিব, কিন্তু আপনি ওর জীবন ভিক্ষা দিন। আর ঠিক তখনই এখানে এই একই কারাগারে জাংশিকেও নিয়ে আসা হচ্ছিল। জাংশি দূর থেকে দেখতে পায় যে পেইয়ান কিভাবে ওর জীবনের জন্য রাজার কাছে মাথা ঠুকে মরছে। এটা দেখে ওর খুব খারাপ লাগে। এরপরে যাও জাংশিকে অন্য একটা ছেলে নিয়ে যায় আর বলে, তোমার মাস্টার তো তোমার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত, তো এরকম মাস্টারের জন্য তুমি যদি তোমার নিজের জীবন দিতে পারো তাহলেও তো হাসি মুখে তুমি মৃত্যুকে বরণ করতে পারবে, তাই না? আসলেই তুমি একটা জিনিস, তোমার জন্য তোমার মাস্টার মরতে চাইছে। ঠিক পিছনেই একটা শার্প কিছু দেখতে পেয়েছিল জাংশির খুব রাগ হয়ে যায়, তাই ও সোজা ধাক্কা দিয়ে ওই শার্প জিনিসটার উপরেই ফেলে দেয় যাওকে আর বলে, তাই নাকি?
তাহলে আমি তোমাকে আগে মারবো। যাও তখন বলে, আচ্ছা তাহলে আমিও তোমাকে নিয়েই মরবো। এটা বলে যাও জাংশিকেও তার বুকের সঙ্গে চেপে ধরে, ফলে ওই সেম ফলকটা জাংশির বুকেরও এফর ওপর হয়ে যায়। ওরা দুজনেই কিন্তু মারাত্মকভাবে ইনজুর্ড হয়ে গিয়েছিল। এরপরে যুবরাজ আসে পেইয়ানের সঙ্গে দেখা করতে। যুবরাজ বলে, আমি জানি তুমি কখনোই তেংরুইকে মারতে পারো না, কিন্তু তবু কেন স্বীকার করছো না সেদিন তুমি কোথায় ছিলে? তখন যুবরাজের হাতে একটা চিঠি দেয় পেইয়ান আর বলে, এটা আমার মাকে দিয়ে দিবেন, আর প্লিজ আপনি এটা দেখবেন যেন জাংশিকে মারা না হয়। জাংশির কোনো দোষ নেই। আসলে পেইয়ানকে কে মেরেছে, সরি তেংরুইকে কে মেরেছে সেটা আমাদের ধরতে হলে আমার দাসীকে প্রয়োজন, তাই এই দিকটা একটু লক্ষ্য রাখবেন। এরপরে আমরা দেখতে পাই যে পরদিন আবারও জাংশির সঙ্গে দেখা করতে এসেছিল যাও। কালকে যে ক্ষতটা ওদের হয়েছিল সেটা খুব একটা ডিপ ছিল না, হয়তো ডিপ ছিল কিন্তু এদের দেখে কিছুই হয়নি। আজকে জাংশিকে একেবারেই মেরে ফেলতেই এসেছিল যাও, আর বলে তোমাকে আর কোনো কাজে লাগবে না, তাই আমি তোমাকে মেরে ফেলবো। ওয়াইন দিয়ে ওর দম বন্ধ করার চেষ্টা করেছিল। তখন জাংশি হাত দিয়ে চাঁদের মতো সাইন করে আর বলে, তুমি যদি আমাকে সত্যিই মেরে ফেলতে চাও তাহলে তুমিও মারা পড়বে, কারণ আমি এখানে আসার আগেই বাড়িতে একটা চিঠি লিখে রেখে এসেছি যেখানে আমি তোমার সমস্ত কুকর্মের কথা লিখে এসেছি। আমি যদি মারাও যাই তাহলে তুমিও বাঁচবে না। তাছাড়া সেদিন মনে আছে তুমি আমার বীজের উপরে পা দিয়েছিলে? ওটা সাধারণ কোনো বীজ ছিল না। ওই বীজের উপর পা দেওয়ার কারণে তোমার জুতার ছাপ কখনোই আর উঠবে না। ওটা যদি হোয়াইট ভিনেগারে ধোয়া হয় তাহলে সবসময়ই তোমার পায়ের ছাপ পাওয়া যাবে। তুমি যে জেট পেন্ডেন্টটা রেখে এসেছিলে সেটাও পাওয়া যাবে। তুমি ধরা পড়ে গিয়েছো। এতে খুব রেগে যায় যাও, কারণ যাও ওর সঙ্গে বুদ্ধিতে পারছে না। ঠিক তখন এখানে যুবরাজ আসে আর বলে, খবরদার কোনোভাবেই যেন জাংশিকে না মারা হয়। তখন যাও মনে মনে ভাবে, তাহলে তো একে আর আমরা মারতে পারবো না, একে বাঁচিয়ে রাখাই লাগবে। এদিকে রাজা আবার যাওকে ডেকে পাঠায় আর বলে, প্রোগ্রেস কত দূর? যাও বলে, যেভাবেই হোক পেইয়ানকে আপনি বের করুন। আমার মনে হয় পেইয়ানের কোনো দোষ নেই, আর তার দাসীরও, আর পেইয়ান তার দাসীকে যথেষ্ট পছন্দও করে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে আবারও পেইয়ানের লোকজন বা গার্ডেরা ফলো করছিল ওই গাড়িটিকে এবং তেংরুইকে ওরা ধরে ফেলে। অন্যদিকে আমরা আবার যুবরাজকে দেখি ও পেইয়ানকে ছাড়াতে এসেছিল। পেইয়ানকে ছাড়াতে এসে ও এটা বলে যে রাজার কাছে এজন্য মিনতি করেছে যাতে তোমাকে ছেড়ে দেওয়া হয়, তো রাজা ওর আদেশেই মূলত তোমাকে ছেড়ে দিয়েছে। এতে পেইয়ান মনে মনে ভাবে, তাহলে যাও বোধহয় আমার শত্রু নয়। এদিকে জাংশিকেও ছেড়ে দেওয়া হয়। ওদের দুজনকেই ছেড়ে দেওয়া হয়েছিল এবং জয়ের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে পেইয়ান। এরপরে নিজের গার্ডের লোকজনদেরকে নিয়ে ও সোজা তেংরুইকে ধরার জন্য যায়। এবার ওরা তেংরুইকে জীবন্ত অবস্থায় ধরতে পারে। আর অন্যদিকে তেংরুইকে মারার জন্য আরও একজন বৃদ্ধ এবং বৃদ্ধাকে রেখেছিল যাও, মূলত মারার জন্য নয়। এই বৃদ্ধ এবং বৃদ্ধা তাদের মেয়ের জন্যই এসেছিল তেংরুইকে মারতে। তাদের মেয়ের নাম লান। এই মেয়েকে অনেকদিন আগে কৃতদাস হিসেবে তেংরুই বিক্রি করে দিয়েছিল, আর তাদের মেয়ে কোথায় আছে এটা জানার জন্যই ওই বৃদ্ধ এবং বৃদ্ধা তেংরুইকে ধরার জন্য এসেছিল। আর এই দুজনকেও পেইয়ান এখন ধরে ফেলে। ওদের কাছে জিজ্ঞেস করে, তোমাদের কে পাঠিয়েছে? কিন্তু ওই বৃদ্ধ এবং বৃদ্ধা কোনোভাবেই স্বীকার করে না তাদের কে পাঠিয়েছে। আসলে এরা তো জয়েরই পরিচিত লোক। জয় ওদেরকে চোখে ইশারা করে আর এখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু ঠিক তখনই বৃদ্ধাটা জয়কে উঠে কানে কামড় দেয় আর নিজে বিষ পান করে আত্মহত্যা করে। আর নিজের স্ত্রীকে চোখের সামনে মরতে দেখে ওখানে যে বৃদ্ধ ছিল সেই লোকটিও মারা যায়। মারা যাওয়ার পরে তার পকেট থেকে একটা চুড়ি বের হয়। তখনই জয়ের মনে পড়ে এই লোক দুটো তার কাছে এসেছিল শুধু বিচার চাইতে, আর বলেছিল তাদের ছোট্ট মেয়ে লানকে কেউ কৃতদাস হিসেবে বিক্রি করে দিয়েছে, আর সেটা ছিল তেংরুই। আর এটা মুনফল সিটির সবারই আসলে ঘটনা, সবার সঙ্গে এরকম ঘটেছে। তারা তাদের প্রিয় মানুষকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল। এদেরকেই মূলত স্বাধীনতা এনে দিবে বলেই এত কাজ করছিল, কিন্তু অবশেষে এই লোকগুলোও মারা গেল। এদিকে তেংরুইয়ের ব্যাপারটা মিটে যাওয়ায় রাজা বেশ খুশি হয়েছিল, তাই রাজা একটা জলসার আয়োজন করে। আর এই জলসায় খুব মন খারাপ করে মদ্যপান করতেছিল যাও। আর যাও তখন একটা নৃত্য করেও সবাইকে দেখায়। নাচের এক পর্যায়ে ও শুয়ে পড়ে আর ওই মৃত ব্যক্তিগুলোর কথা মনে করে। ওর প্রচণ্ড কষ্ট লাগছিল, কারণ একে একে ও অনেক মানুষকে হারিয়েছে। ও কেন এত আনলাকি। জাংশি যখন এখান থেকে চলে যাচ্ছিল, জাংশি তখন ওর হাত দিয়ে একটা চাঁদের মতো সাইন করে পিছন থেকে, যেটা দেখে যাও বুঝতে পারে জাংশি ওর সঙ্গে কথা বলতে চাইছে। তাই যাও বাড়ি আসার পরে জাংশির সঙ্গে কথা বলার জন্য জাংশির প্যালেসে যেতে লাগে। এদিকে জাংশি যখন বাড়িতে এসেছিল তখন সেই চিঠিটা ও নিজের হাতে নেয়, যেটাতে ও জয়ের সমস্ত কুকর্মের কথা লিখেছিল। ও চিঠিটাকে পুড়িয়ে দেয়, কারণ ও মনে মনে ভাবছিল যে বৃদ্ধ এবং বৃদ্ধা মারা গেল
তারা কি আসলে একটা খারাপ মানুষের জন্য মরে যাবে? তারা তো জয়ের লোক, আমি জানি, কিন্তু জকে বাঁচানোর জন্য ওরা মারা গিয়েছে। তার মানে জও এরকম কোনো খারাপ মানুষ নয় যার জন্য অনেক মানুষ জীবন দিবে। তার মানে জও হয়তো ভালো কিছু করার চেষ্টা করছে। আমি হয়তো ওকে ভুল বুঝেছি। দুনিয়ায় আসলে যা কিছু দেখা যায় তা সবসময় সত্য নয়, অথবা যাকে আমরা সত্য ভাবি সেটা হয়তো ভালো নয়, যেটাকে মন্দ ভাবি হয়তো সেটাই ভালো। জও যখন জাংশির সঙ্গে দেখা করতে এসেছিল, জাংশি ওর জন্য পায়েস রান্না করে। জও বলে, তুমি পায়েস খেতে আমাকে ডেকেছো? জাংশি তখন বলে, আমি জানি প্রিয়জন হারানো আসলে অনেক কষ্টে, অনেক যন্ত্রণায়, যদিও আমি জানি না সেই যন্ত্রণাটা কতটা গভীর, তবে তোমার চোখে মুখে আমি আজকে বুঝতে পেরেছি। ও মূলত ওকে সান্ত্বনা দিতে চেয়েছিল। জও তখন বলে, তুমি বোঝো প্রিয়জন হারানোর যন্ত্রণা কতটা? তোমার জন্য একে একে আমি অনেকগুলো মানুষ হারিয়েছি, কিন্তু আমি কেন তোমাকে মারতে পারি না তা আমি জানি না। তখন জাংশি বলে, যে মানুষগুলোকে তুমি হারিয়েছো সে মানুষগুলো তোমাকে অনেক ভালোবাসে। এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয়নি, তার মানে তুমি কোনো ভালো কাজ করছো। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার কথা আমি কাউকে কখনো বলবো না। এখন থেকে আমি তোমাকে ছেড়ে দিলাম, তুমি তোমার মতো করে তোমার কেস সলভ করার চেষ্টা করো। আর তোমার জন্য আমি পায়েস রেঁধেছি, সেই পায়েসটা অবশ্যই খেয়ে যাবে। তখন জও বলে, এই পায়েসটা দেখতে ভালো লাগছে না। তখন জাংশি বলে, জানি এটা ভালো লাগবে না, কারণ আমার কাছে আর লিঞ্জু ফুল নেই। তুমি যেমন আমাকে মারতে পারো না, ঠিক একইভাবে আমিও জানি না কেন আমি তোমাকে বারবার থামিয়ে ফেলি। আমি কাউকে বলতে পারি না যে তুমি সেই সন্ত্রাসী, আমি নিজেও জানি না। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। এখানেই বোঝা যায় দুজনেরই কোনো কারণে দুজনের প্রতি একটা অজানা অনুভূতি আছে, যেটা ওরা এখনো দুজনের কেউই জানে না, কিন্তু সেটা অবচেতন মনেই আছে। দুজন দুজনকে এজন্য প্রোটেক্ট করে। এরপরে আমাদের লিয়াং রাজ্যের জেনারেল লু ইউকে দেখানো হয়। এই লোক অনেক চোরা কারবারির সঙ্গে জড়িত। এই লোক পেইয়ানের মায়ের সঙ্গে অস্ত্র চোরা কারবারির সঙ্গে জড়িত। এখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই যে আবার কাজ করে জাওয়ের হয়ে। জাওয়ের কাছে সে একটা চিঠি লিখেছিল এই ব্যাপারে যে লুইও পেইয়ানের মায়ের সঙ্গে অস্ত্র কারখানায় চোরা কারবারির সঙ্গে জড়িত। এরপরে রাজাকে নিয়ে সাধারণ পোশাকে জও বেরিয়ে পড়ে রাস্তায়, রাজাকে একটা জিনিস দেখানোর উদ্দেশ্যে। এখানে মানুষকে ওরা তাড়াহুড়ো করে যেতে দেখলে জও জিজ্ঞেস করে, তোমরা এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? লোকটি বলে, আজকে পেইয়ান আসছে সবার সামনে, তাই তো আমরা এত উত্তেজিত। শুধু তো পেইয়ান না, আজকে মূলত যুবরাজ দেশের সব মানুষের সঙ্গে দেখা দিতে আসছিল, সেজন্যই সবাই উত্তেজিত থাকার কথা, কিন্তু সবাই পেইয়ানকে নিয়ে বেশি উত্তেজিত ছিল। আর রাজা এটা দেখে বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ যুবরাজের থেকেও মানুষ পেইয়ানকে বেশি ভরসা করে। এটা তো ভালো কথা নয়। আর যত রাজাকে এটা দেখানোর জন্যই নিয়ে এসেছিল। রাজা তার ইউনিটকে বলে যেভাবেই হোক পেইয়ানের উপর নজর রাখতে, এবং জওকেও বলে দেয় তার আর্মিদের উপর নজর রাখতে, যাতে পেইয়ানের আর্মিরা কোনো কিছু না করতে পারে। পেইয়ান তার মায়ের সঙ্গে দেখা করতে আসলে তার মা বলে, তুমি জানো আমাদের ফ্যামিলির উপর অভিযোগটা আসলে কিসের জন্য ছিল? রাজা আসলে কখনোই আমাদের ভালো চায়নি। রাজা তোমার বাবার সবথেকে ভালো বন্ধু ছিল, কিন্তু তোমার বাবাকে একটা তদন্ত করতে দেওয়া হয়। প্রিন্স জি যখন মারা গিয়েছিল মুনফলে, তখন তোমার বাবার উপরেই সেই দায়িত্ব দেওয়া হয় প্রিন্স জি কীভাবে মারা গিয়েছে। তোমার বাবার সাথে উদ্ঘাটন করতে পারেনি, তাই তোমার বাবাকেই আজীবন ব্লেম দেওয়া হচ্ছে। তাই প্রথমেই তোমাকে ইয়ান সিস্টারদের খুঁজে বের করতে হবে, কারণ তারাই প্রিন্স জিকে মেরেছিল। এদিকে ইয়ান সিস্টার্সদের দেখানো হয় এরা আবার তাদের জায়গা বদল করছিল। এদিকে ইয়ান সিস্টার্সদের খোঁজে আবার ইফেও আছে, মানে ইফেইকে কাজে লাগিয়ে দিয়েছে জও, কিন্তু এখনো পর্যন্ত ওদের কোনো হদিশ পাওয়া যায় না। তখন জও বলে 20 বছর ধরে ওরা লুকিয়ে আছে, এত সহজে ওদের হদিশ পাওয়া যাবে না। এরপরে পেইয়ান এসেছিল আবার জ্যাংসির সঙ্গে দেখা করতে। জ্যাংসিকে নিয়ে ও নৌকা করে চলছিল জ্যাংসির মনটা একটু খুশি করার জন্য। জ্যাংসি নৌকাতে চড়ে ভীষণ খুশি হয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে পেইয়ান 2টা লণ্ঠন কেনে এবং জ্যাংসিকে একটা দেয়, এর নিজে একটা নেয়। এরপরে ওদের দুইজনের উইশ লিখে ওই লণ্ঠন দুটোকে ওরা পানিতে ভাসিয়ে দেয়। কিন্তু কিছু একটা অন্যরকম চলছিল পেইয়ানের মনে। পেইয়ান মনে মনে কী ভাবে জানি না, হঠাৎ করেই ও জ্যাংসির দিকে এগিয়ে আসে আর জ্যাংসির হাতে একটা ছুরি দেয়। সেই ছুরিটা দিয়ে নিজের বুকেই চেপে ধরে। এমনটা দেখাচ্ছিল যে জ্যাংসি ওকে মারার চেষ্টা করেছে। আর এটা ওই শহরের সমস্ত মানুষ দেখতে পারার সঙ্গে সঙ্গেই দেখা যায় ওখানে পেইয়ান পড়ে গিয়েছে। জ্যাংসিকে তখন গ্রেপ্তার করে আনা হয়, কিন্তু পেইয়ান সুস্থ ছিল। পেইয়ানকে রাজা ডেকে বলে, এমনটা কিভাবে ঘটলো? পেইয়ান বলে, আমি নিজে এটা ঘটিয়েছি। আসলে জ্যাংসি আমাকে ছেড়ে চলে যেতে চাইছিল, কিন্তু আমি ওকে অনেক পছন্দ করি আর আমার পাশে রাখতে চাই, সেজন্য আমি এমনটা করেছি যাতে ও আমাকে ছেড়ে না যেতে পারে। আমি ভুল করেছি, আমি এই রাজ্যের সমস্ত সীমা লঙ্ঘন করেছি, তাই আমি আমার মার্কিউরির চাকরি থেকে আজকে পদত্যাগ করলাম। রাজা খুবই রেগে যায় ওর উপর,
কিন্তু পেইয়ান এই সমস্ত ঘটনা সাজিয়েছিল। আসলে রাজা ওর উপরে সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলছে, এটা পেইয়ান মানতে পারেনি, সেজন্যই ওর সমস্তটাই সাজানো। এদিকে আমরা কারাগারে দেখতে পাই জ্যাংশির সঙ্গে দেখা করতে এসেছিল যাও। যাও বলে, তুমি তো পেইয়ানের আসল পরিচয় অলরেডি জেনে গিয়েছো, তো এখন তুমি আমার হয়ে কাজ করো। জ্যাংশি বলে, আমার একটা নিজস্ব পার্সোনালিটি আছে, পেইয়ান তার চরিত্র দেখিয়েছে, কিন্তু আমারও তো চরিত্র আছে, আমি আমার মতো কাজ করব, আমার কিছু বিচার বিবেচনা বোধ আছে, সেই অনুযায়ী আমি কাজ করব, আর আমি কারোর হয়ে কাজ করব না, আমি নিজের জন্য বাঁচব। এরপরে দেখা যায় যে ওকে আবারও ছেড়ে দেওয়া হয়েছে, কারণ পেইয়ান তার নিজের চাকরি ছেড়ে দিয়েছে জ্যাংশিকে বের করার জন্য। জ্যাংশি ভীষণ চুপচাপ হয়ে যায় এবং পেইয়ানকে কোনো কথা বলে না। ও জিমিনের সঙ্গে কথা বলছিল। কয়েকদিনের ভিতরেই ওর জিমিনের সঙ্গে বন্ধুত্বটা অনেক সুন্দর হয়ে যায় এবং ও খুব চুপচাপও হয়ে গিয়েছিল। এরপরে রাজাকে আমরা দেখতে পাই। রাজার কাছে কিছু সৈন্যরা এসেছিল কিছু তরবারি নিয়ে। এখানে একজন সৈন্য একটা তরবারি দিয়ে অন্য একটা তরবারিতে আঘাত করার সাথে সাথে এই তরবারিটি ভেঙে পড়ে যায়। তখন সৈন্যটি বলে, আমি যে তরবারি দিয়ে আঘাত করেছি এটা অন্য একটা রাজ্যের তৈরি এবং খুবই ভালো একটা ধাতু দিয়ে তৈরি, আর যে তরবারিটি ভেঙে গিয়েছে এটা নামলিং শহর থেকে এসেছে। ওই শহরের সমস্ত তরবারিগুলোই এরকম, আর নামলিং শহরে যারা তরবারির ব্যবসা করে তারা হলো আসলে পেইয়ানের ফ্যামিলির লোক। তো পেইয়ানকে তখন রাজা বলে, তুমি যেহেতু এখন কোনো চাকরি বাকরি করছো না, তাই তুমি তোমার নিজের পৈতৃক ভিটিতে ফিরে যাও এবং সেখানে গিয়ে তদন্ত করার চেষ্টা করো আসলে অস্ত্র এই যে খারাপ ব্যাপারগুলো ঘটছে, নকল অস্ত্র তৈরি হয়েছে, এসবের সাথে কারা জড়িত। তো ও এখন নামলিং যাবে, তাই ও জানায় এটা জ্যাংশিকে যে জ্যাংশি ওর সঙ্গে যেতে চায় কিনা। জ্যাংশি দেখেন নামলিংয়ের পাশেই ইউজু আইল্যান্ড, যেখানে ওর মাস্টার ওকে ওই ক্লে ক্যাটটা নিয়ে দেখা করতে বলেছিল। তো এটা দেখা মাত্রই ও রাজি হয়ে যায় নামলিং যেতে, কারণ প্রায় 3 মাস শেষ হয়ে আসছে। এরপরে ও জিমিনের সঙ্গে এই ব্যাপারে কথা বলছিল। জিমিন বলে, তুমি চলে যাবে, তাহলে আমিও তোমার সঙ্গে নামলিং যাব। আর এদের কথা আড়াল থেকে শুনছিল যাও। যাও এটা শোনার পরে যাও মনে মনে ভাবে, যদি ও সত্যিই চলে যায় আর ওই কেলেখ্যাটটা কি তাহলে ও রেখে যাবে। ও বিড়ালটা নিয়ে দেখা করতে আসে জ্যাংশির সঙ্গে। জ্যাংশি ওর কাছে বিড়ালটা চাইলে ও বিড়ালটা দেয় না, বরং ওর হাতে একটা লাল দাগ দেখে জ্যাংশি বলে, তুমি কি তাহলে ওই বীজটা পরীক্ষা করেছো? যে বীজের দাগ লেগে থাকলে সেটা হোয়াইট ভিনেগারে যদি ডোবানো হয় তাহলে লাল হয়ে যায়, আর ওই দাগটা উঠতে চায় না। এই দাগ দেখা মাত্রই জ্যাংশি ওকে একটা ঔষধ দেয় আর বলে, এটা যদি তুমি লাগাও তাহলে তোমার এই দাগ চলে যাবে। জ্যাংশির কথা বসে বসে ভাবতে লাগে যাও। এরপরে রাজা যাওকে ডেকে পাঠায় আর বলে, পেইয়ানকে আমি পাঠাচ্ছি নামলিংয়ে, তুমিও ওর উপর নজরদারি করবে, তাই আমি চাই তুমিও ওর সঙ্গে নামলিং যাও। তো এই কথা যখন আবার জ্যাংশি জানতে পারে তখন জ্যাংশি বলে, নির্লজ্জ বিড়ালটাও আমাদের সঙ্গে যাবে? যাক, ভালোই হয়েছে, তাহলে কোনো এক সুযোগে আমি আমার মাটির তৈরি বিড়ালটা ওর কাছ থেকে নিয়ে নিব। তো পরদিন যথারীতি ওরা সবাই প্রস্তুত হয়ে যায় নামলিং শহরে যাওয়ার জন্য। ওদের জন্য একটা ক্যারেজ তৈরি করা হয়েছিল। জ্যাংশি অনেকগুলো খাবার নিয়েছিল নিজের সঙ্গে এবং চাও রেখেছিল। ও এবং জিমিন এরা দুজন মিলে খাচ্ছিল, কিন্তু ওদের দুজনকে দিচ্ছিল না। তো ওরা এসব দেখে আবার জ্বলে পড়ে মরছিল। এরপরে ওরা সুন্দর নামলিং শহরে চলে আসে। এই শহরে পাহাড়ের মধ্য দিয়ে এঁকে বেঁকে চলেছিল একটা নদী। ওরা যখন নৌকা করে যাচ্ছিল তখন আয়ান নামের একটা মাঝি ওদেরকে নিয়ে যাচ্ছিল। এই মেয়েটির সঙ্গে আসে মাত্রই খুব ভাব হয়ে যায় জ্যাংশির। জ্যাংশি ওর কাছ থেকে বৈঠা নিয়ে বৈঠা বাইতে লাগে। এভাবে গল্পে গল্পে ওরা নামলিং শহর পর্যন্ত পৌঁছে যায়। এই শহরের সৌন্দর্য ছিল একদম এক কথায় অপরূপ। এখানে আসা মাত্র অনেক বৃষ্টি হচ্ছিল। ওরা এসে উঠেছিল পেইয়ানদের চাচার বাড়িতে। এখানে পেইয়ানের অনেক চাচা ছিল। ওর চাচারা বলে, তুমি নাকি একটি মেয়ের জন্য তোমার চাকরি ছেড়ে দিয়েছো, তো সেই মেয়েটি কে? ঠিক তখনই ওখান থেকে বাইরে চলে আসে জ্যাংশি এবং ওখানে ওর চাচারা অনেক কথা শোনাচ্ছিল। এসব কিছু সহ্য না করতে পারে যাও ওখান থেকে চলে আসে। একটা বাজারে জ্যাংশি এবং যাও এসে খাবারের জন্য বসেছিল। সেখানে ওদের দুজনকে 2টা পিঠা দিয়ে যায় একজন দোকানি আর বলে, এটা আমাদের তরফ থেকে ফ্রি। এরপরে দেখা যায় এরা দুজন বেশ কথা কাটাকাটি করছিল। কথা কাটাকাটি শেষে ওরা যখন খেতে শুরু করে জ্যাংশি বলে, এটা কি চাল দিয়ে রান্না করেছে, স্বাদ এরকম কেন? ওটা বড্ড বাজে ছিল। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ওরা যে কাজের জন্য এসেছিল সেই কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওরা বিভিন্ন অস্ত্রাগারগুলো ঘুরে ঘুরে দেখছিল। এখানে কম দামি ধাতু দিয়েও বিভিন্ন অস্ত্র তৈরি করা হয়। এবার ওরা বিভিন্ন অস্ত্রাগার দেখতে দেখতে এটা জানতে পারে এখানে যে অস্ত্রাগারে অস্ত্র তৈরি করা হতো, কিছুদিন আগে সেখানে আগুন লেগে একজন মারাও যায়। এসব দেখতে দেখতে ওরা নদীর পাড়ে চলে আসে। এখানে বসে ওরা ক্যাম্প করেছিল। তো এখানে আয়ানের সঙ্গে ঘুরতে বের হয় জ্যাংশি। তো জ্যাংশি এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে দেখে এখানে তো দারুণ ধান উৎপাদন হয়। তাহলে এত দারুণ ধান থাকা সত্ত্বেও এখানকার মানুষ এত অনাহারে মরে কেন?
আর রাস্তায়ও বা এরকম বাজে খাবার তৈরি করা হয় কেন, এত কম দামি চাল দিয়ে, এত ভালো ধান থাকা সত্ত্বেও? তো এই বিষয়টা এখন ওদের তদন্তের কারণ হয়ে দাঁড়ায়। এদিকে আয়ানকে আমরা একটা বাড়িতে দেখি, ও এই বাড়িতে এসে ওর স্বামীর কথা স্মরণ করছিল। আসলে ওর স্বামী হলো সেই লোক যে অস্ত্র কারখানায় চাকরি করত আর আগুনে পড়ে মারা গিয়েছে। ওর স্বামীর নাম সেন। এদিকে আমরা আবার দেখতে পাই পেইয়ানকে। পেইয়ান ওর চাচাদের সঙ্গে আবারও বসেছিল। আসলে পেইয়ান বোঝার চেষ্টা করছিল এখানে কত রকমের দুর্নীতি হচ্ছে। এদিকে যাও ইফেইকে পাঠিয়েছিল ইয়ান সিস্টার্সদের খোঁজ আনার জন্য। তখন ইফে এসে বলে, আমি জানতে পারলাম পেইয়ানের লোকেরাও আবার ইয়ান সিস্টার্সকে খুঁজছে। আবার আমি এটাও জানতে পারলাম ইউজো নামের একটা গার্ড ছিল মুনফলে, এবং সেই নাকি ইয়ান সিস্টার্সদের পালিয়ে যেতে সাহায্য করেছিল। আর ওই ইউজোর একটা ছেলে আছে যে এখনো এখানে আছে। এখন ইউজোর ছেলের খোঁজ করার জন্য ইফেইকে বলে দেয় পেইয়ান। সরি যাও। এরপরে যাও আসে জিয়াংশির সঙ্গে দেখা করতে। এখানে আসার পরে ওদের সুন্দর একটা মুহূর্ত কাটে। এরপরে জিয়াংশি ওকে বলে, তুমি আমাকে হেল্প করবে? এখানকার লোকজন না খেয়ে মরছে, এখানে এত ধান উৎপাদন হয়, এখানে কোন ধরনের দুর্নীতি হচ্ছে, এটার জন্য তুমি প্লিজ আমাকে হেল্প করো। হয় তুমি আমাকে আমার ক্লে ক্যাটটা ফিরিয়ে দাও, না হলে তুমি আমাকে এই কাজে হেল্প করো। আর ঠিক তখন যাও বলে, তুমি জানো এই কাজের সঙ্গে হয়তো পেইয়ান ফ্যামিলি জড়িয়ে যাবে, আমরা খুব সহজেই যে কোনো কাজ নিয়ে এগোতে পারি না। কিন্তু জিয়াংশি বলে, তোমাকে করতেই হবে। কেন এই দেশের মানুষ, এই শহরের মানুষ অনাহারে মরছে তা তোমাকে তদন্ত করতেই হবে। এরপরে ও সোজা যাওকে নিয়ে চলে আসে একটা দুর্গের সামনে, যেখানে অনেক লোককে আটক করে রাখা হয়েছিল। ওরা দুজনেই ওদের ছদ্মবেশ নেয় এবং ওদেরকে এরকম করে ওরা সাজায় যাতে ওদের দেখে ভিক্ষুক মনে হয়। ও জয়ের মুখে একটু কালি লাগিয়ে দিয়ে বলে, তুমি দেখতে অনেক হ্যান্ডসাম, কালি না লাগালে তোমাদেরকে তো কেউ ভিক্ষুক মনেই করবে না। এরপরে বিভিন্ন অসিলায় ওরা ওই দুর্গ পর্যন্ত পৌঁছে যায়। ওই দুর্গে ওইসব মানুষকে নিয়ে যাওয়া হতো যারা খেতে পারতো না, এবং ওই দুর্গে সমস্ত অনাহারী মানুষদের একসঙ্গে রেখে খুব সীমিত পরিমাণের খাবার দেওয়া হতো, যে চালটাও ছিল খুব বাজে। তো এখানেও জিয়াংশি অভিনয় চালিয়ে যায়। জিয়াংশির হাতে তখন একটা টোকেন দিয়ে যায় যাও, আর বলে, আমাকে এখন এখান থেকে যেতে হবে, তুমি তোমার অভিনয় চালিয়ে যাও। এরপরে ওরা বিভিন্ন জায়গায় চাল আসলে কীরকম বিক্রি হয়, কীরকম পাচার হয়, এই সমস্ত কিছু দেখছিল। পেইয়ান বুঝে যায় এই সমস্ত কিছুর সঙ্গে ওর চাচারা জড়িত। পেইয়ান ওর চাচাদের বললে ওর চাচারা খুবই রেগে যায় পেইয়ানের উপরে, এবং ওরা উল্টো করে এদেরকেই দোষারোপ করতে লাগে। আর ওরা এটাও নির্দেশ দিয়ে দেয় দুর্গে যতজন মানুষকে রাখা আছে তাদের সবাইকে মেরে ফেলার জন্য, কারণ কোনোভাবেই কমান্ডার যাওকে এটা জানতে দেওয়া যাবে না। এদিকে যাও তো অনেক আগে এই পর্যন্ত পৌঁছে গিয়েছে। দুর্গের সব মানুষদেরকে তখন মারা হচ্ছিল। ঠিক তখনই এখানে তো আটকে ছিল জিয়াংশিকে ওরা মারতে এলে জিয়াংশি টোকেন দেখায়। তখন ওই লোকেরা থেমে যায় আর ওকে হস্তান্তর করে অন্য জায়গায় নিয়ে যায়। এরপরে জিয়াংশির খোঁজে ওই দুর্গে আসে আবার যাও। এখানে এসে দেখতে পায় যে জিয়াংশি নেই, কিন্তু জিয়াংশির একটা পাউচ এখানে পড়ে আছে। যাও ভীষণ চিন্তিত হয়ে পড়ে। এদিকে জিয়াংশিকে অন্য একটা জায়গায় হস্তান্তর করা হয়েছিল। জিয়াংশি এখানে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগে, কিন্তু কোনো মতেই পারছিল না। এখানে কিছু লোক ওদেরকে মারছিল আর বলছিল যে তোমাকে নাকি আর্মি বাঁচাবে, তো তোমার কমান্ডার যাও দেখি তোমাকে কেমন বাঁচায়। এটা বলার সাথে সাথেই ওখানে কমান্ডার যাও চলে আসে। জিয়াংশি কুয়ার ভিতরে গিয়ে পড়ছিল, তখন কমান্ডার যাওকে ধরে ফেলে আর ইফেইকে ডাক দেয় ওদেরকে কুয়ার ভিতর থেকে তোলার জন্য বলে। আর ইফেই এসে দ্রুত করে ওদের দুজনকে উপরে তুলে আনে। ততক্ষণে পেইয়ানও এখানে চলে এসেছিল। সবাই ধরা পড়ে যায় যারা এসব চোরা কারবারের সঙ্গে জড়িত ছিল। আর আজকে এদের সবার শাসনকর্তা হয় যাও সবাইকে উপযুক্ত শাস্তি দেয় এবং এখানে সবাইকে এইসব বন্ধ করতে বলে। যেসব অনাহারী মানুষকে ওরা আটকে রেখেছিল তাদের সবাইকে ছেড়ে দিতে বলে। এতে আবার পেইয়ানের একটু মান সম্মান যায়। যাই হোক, যাও ওদের সঙ্গে ফাইট করতে গিয়ে বেশ ইনজুর্ড হয়ে পড়েছিল। তখন ওর কাছে জিয়াংশি আসে এবং ওকে ট্রিটমেন্ট দিচ্ছিল। তো ওকে যখন মালিশ করছিল তখন চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। আর জয়ের দিকে আলাদা করে তাকিয়ে থাকে জিয়াংশি। হঠাৎ করে তাকিয়ে বলে, তুমি কি আমার সঙ্গে ফ্লার্টিং করতে এসেছো নাকি? জিয়াংশি তখন অনেক লজ্জা পেয়ে যায় আর এখান থেকে ও চলে আসে। এরপরে বসে বসে ওর কথা ভাবে। এদিকে আমরা পেইয়ানকে দেখতে পাই, ওর ফ্যামিলির সঙ্গে আজকে ওয়াইন খাচ্ছিল এবং ওয়াইন খেয়ে ও মাতাল হয়ে যায়। আর সব চাচাদের বলে, আমি তো মার্কিউরিস পদ থেকে ছেড়ে দিয়েছি, এখন আমার পরিবার থেকে যে বা যারা সব থেকে ভালো করবে রাজা তাকেই মার্কিউরিস পদে নিয়ে নিবে। এরপরে ওখান থেকে ওর কাকারা সবাই উঠে চলে যায়। আর দেখা যায় পেইয়ান একদম ঠিক ছিল, ও মাতাল হওয়ার অভিনয় করেছিল মাত্র। আর পরের দিন সকালবেলা দেখা যায় ও সব চাচারা একে অন্যের দোষ সমস্ত কিছুই প্রকাশ করে দিচ্ছিল।
কারণ ওরা রাজার প্রিয় পাত্র হতে চায়। ওরা ভাবছিল এইসব দোষ প্রকাশ করার কারণে ওরা হয়তো রাজার প্রিয় পাত্র হয়ে উঠবে, কিন্তু এটাকেই পেইয়ান কাজে লাগালো আর এভাবেই ও সবাইকে ধরিয়েও দিল। এতে যাও বেশ অবাক হয়ে গিয়েছিল। পেইয়ান জিয়াংশিকে বলে, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যাও গোডাউনে গিয়ে যত চাল লাগে সেই চাল নিয়ে অনাহারী মানুষদের খাওয়াও। কিন্তু এখানে আসার পরে ইনচার্জ ওদের মাত্র 2 বস্তা চাল দেয়। জিয়াংশি কি করবে, সেই চালগুলো নেয় এবং আয়ানকে সঙ্গে নিয়ে ও সোজা চলে যায় নদীতে মাছ ধরার জন্য। ঠিক তখনই আমাদের এখানকার গভর্নরের ছেলেকে দেখানো হয়, যার নাম লিন। এ খুবই বিয়াদব স্বভাবের, সবসময় মেয়েদের নিয়ে পড়ে থাকতো। এর কানে এই খবর আসে যে জিয়াংশি এখানে মাছ ধরতে এসেছে। ও তখন বলে, তোমাকে দেখাচ্ছি মজা, আমার বাবাকে তোমরা ধরে ফেলেছো, তো তোমাকেও তো মজা দেখাতে হবে। ওরা যখন মাছ নিয়ে এখান থেকে ফিরছিল তখন এখানে লিন চলে আসে, এদের সঙ্গে বেত্তমিজি করার ট্রাই করে। ঠিক তখনই এখানে যাও চলে আসে। যখনই লিন হাত বাড়িয়েছিল জিয়াংশির দিকে, ঠিক তখনই ওর হাতে একটা তীর ধনুক বসিয়ে দেয় যাও, আর বলে, সাহস তো কম না। ওদেরকে চরম ধোলাই দিয়ে বের করে দেয়। এরপরে ওরা সবাই মিলে রান্না করে অনাহারী মানুষদেরকে খাওয়ায়। সেই মানুষগুলো অনেক খুশি হয়েছিল, খাইয়ে ওরাও খুশি হয়েছিল। এদিকে পেইয়ান দূরে সরে যাচ্ছিল জিয়াংশির থেকে, কারণ জিয়াংশি ইদানিং জয়ের সঙ্গে বেশি সময় থাকছে। পেইয়ান এতে বেশ জেলাস হয়ে যায়। ওরা নিজস্ব রুমে চলে গেলে যাও হাত থেকে একটা গোলাপ ফুল উড়িয়ে দেয়। সেই পাপড়িগুলো এসে পড়ে জিয়াংশির রুমে। পরদিন সকালবেলা দেখতে পাই ইফে এসে জাওকে বলছিল, আয়ান নামের মেয়েটির ভিতরে আমার মনে হয় কোনো একটা ব্যাপার আছে, হয়তোবা ওর হাজব্যান্ড মারা গিয়েছে। এই ব্যাপারটা আমাদেরকে তদন্ত করতে হবে। হয়তোবা ওই বলতে পারবে এই চোরা কারবারির সঙ্গে কে বা কারা জড়িত। এই অস্ত্র কারবারির ব্যাপারটাও আমার বেশ রহস্যজনক মনে হচ্ছে। তখনই ওর মনে পড়ে আয়ানের গলায় একটা বিশেষ ধাতু দিয়ে তৈরি রিং ছিল, যে রিংটা প্রস্তুত করা হতো ওই অস্ত্রাগারে। তখনই ওর মনে পড়ে যে আয়ান কিছু জানে। এদিকে আয়ান এসে কথা বলছিল জিয়াংশির সঙ্গে আর বলছিল, আমাকে পেইয়ানের সঙ্গে একবার দেখা করিয়ে দিবে, আমি তাকে এটা দিতে চাই আর আমার স্বামী হত্যার বিচার নিতে চাই। এরপরে ও পেইয়ানের সঙ্গে দেখা করতে আসে আর পেইয়ানকে বলে, পেইয়ান বলে, এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, তাই আমাকে 3 দিন সময় দাও। এরপরে এখানে আসে যাও জিয়াংশি এবং আয়ানকে দেখে বলে, তোমরা এখানে কেন এসেছিলে? জিয়াংশি বলে, বিশেষ একটা কারণে এসেছিলাম, কিন্তু তা আমি তোমাকে বলতে পারবো না। এটা বলে ও আয়ানকে নিজের রুমে নিয়ে চলে আসে। আয়ানকেও বলে, এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবে। এভাবে আরও 2-1 দিন কেটে যায়। আয়ান ওর সঙ্গে রাত্রে ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই মাঝরাতে আয়ান উঠে কোথায় যেন চলে যায়। যখন জিয়াংশির ঘুম ভাঙে তখন জিয়াংশি দেখে আয়ান এখানে নেই। জিয়াংশি তখন দৌড়ে জাওয়ের রুমে চলে আসে, কারণ জাও তখনও জেগেছিল। ও জাওকে এসে বলে, আমি আয়ানকে কোথাও দেখতে পাচ্ছি না। ওরা দুজনে তখন বেরিয়ে পড়ে। আয়ান আসলে সেই অস্ত্রাগারে গিয়েছিল। ও মাঝে মাঝে ওর হাজব্যান্ডের স্মৃতিতে বিভ্রান্ত হয়ে ওই অস্ত্রাগারে যেত, কিন্তু এখানে আসার পরে লিন ওদেরকে ধরে ফেলে আর বলে, তোর জন্য আমার হাতের এই অবস্থা হয়েছে, আজকে তো আমি তোকে ছাড়বো না। লিন ওকে জোর করে রেপ করে আর এরা চারিদিকে খুঁজে বেড়াচ্ছিল আয়ানকে। অবশেষে যখন খুঁজে পেয়ে যায় ততক্ষণে সর্বনাশ হয়ে গিয়েছে। আর এদিকে এই লিন বলে, হ্যাঁ কি করবে তোমরা আমার? ও তো বেয়াদবি করার চেষ্টা করছিল তখন জিয়াংশির সঙ্গেও। জিয়াংশি বলে, দেখবি তাহলে মজা। তারপরে এখানে চলে আসে যাও, আর যাও ওকে অনেক মারে, কারণ জিয়াংশি এরকম ভাব করেছিল যে এই লিন ওর সঙ্গেও বেয়াদবি করার চেষ্টা করেছে। আসলে লিন সেটা করেনি, কিন্তু যাও মনে করেছে এ হয়তো জিয়াংশির সঙ্গেও বেয়াদবি করার ট্রাই করেছে, তাই ওকে প্রচুর মারে। এরপরে ধরে ওকে নিয়ে আসে কোর্টে। তখনই আমরা গভর্নরকে দেখতে পাই। গভর্নর বলে, আমার ছেলের এই অবস্থা, এবং ও মার্কিউরিসকে বলে, মানে পেইয়ানকে বলে, কিছুদিন সময় দিতে। তার ভিতরেই সমস্ত কিছু প্রমাণ করবে যে তার ছেলের কোনো দোষ নেই। মার্কিউরিস কি বলবে? মার্কিউরিস বলে, ঠিক আছে, আমি 3 দিন সময় দিচ্ছি। এতে সবাই বেশ অবাক হয়ে গিয়েছিল। এরপরে পেইয়ান একটা আলাদা জায়গায় আসে, যেখানেই মূলত গভর্নর ওকে দেখা করতে বলেছে। গভর্নর বলে, এটা হলো বিশেষ অস্ত্রাগার, এখানে আপনার মা আমার সঙ্গে কাজ করে। আপনার জন্য আপনার মা এ গ্রেডের ধাতু দিয়ে বিভিন্ন অস্ত্র তৈরি করে রেখেছে, যাতে আপনি একদিন এই পৃথিবীতে রাজ করেন। তো এখন আপনি যদি আমার ছেলেকে না বাঁচান, তাহলে আপনার মায়ের যে গোপন অস্ত্রাগারের তথ্য আমি জানি, বা যে অ্যাকাউন্ট বুক আমার কাছে আসে, সেটা কিন্তু আমি প্রকাশ করে দিব। এখন আপনিই দেখেন, আপনি আপনার মাকে যদি বাঁচাতে চান তাহলে আমার ছেলেকে বাঁচান। আমার মাত্র একটিই ছেলে, আর যদি আমার ছেলেকে আপনি না বাঁচান তাহলে আপনার মাও কিন্তু ফেঁসে যাবে, কারণ আপনার মায়ের অনেক গোপন তথ্য আমি জানি। খুব কনফিউশনে পড়ে গিয়েছিল তখন পেইয়ানের মনে পড়ছিল একদিকে মা আর অন্যদিকে কিনা ভালোবাসার মানুষ জিয়াংশি, যে ওর দিকে তাকিয়ে আছে, ওর ন্যায্য বিচার করবে এরকম একটা চিন্তা করে। এদিকে জিয়াংশি পানি তুলতে গিয়ে কুয়ার কাছ থেকে পড়ে যাচ্ছিল আর ওকে যাও ধরে ফেলে। এদের ভিতরে খুব ভালোই কেমিস্ট্রি তৈরি হচ্ছিল।
পরদিন আবারও যথারীতি 2-3 দিন পরেই আর কি কোর্ট বসে। আজকের বিচারপতি ছিল পেইয়ান। পেইয়ান প্রথমে সবার সামনে বলে, আয়ান আমাকে যে ধাতুটা দেখিয়েছিল আর এখানে যে সব অস্ত্র তৈরি করা হয় এই সমস্ত ধাতুই এক, কিন্তু এটা মিথ্যা কথা। আয়ান যে ধাতুটা দিয়েছিল সেটা ছিল এ গ্রেড ধাতু, অর্থাৎ সেটা ছিল ভালো ধাতু, কিন্তু এখানে যেসব অস্ত্র তৈরি করা হয় সেসব বি গ্রেডের ধাতু দিয়ে তৈরি করা হয়। এরপরে আসে শ্লীলতাহানির ব্যাপারটা। এখানে আমরা লিনকে বলতে শুনি, লিন বলে যে ওই মেয়েটি মানে যাকে ও রেপ করেছে সেই মেয়েটি আসলে ওর দাসী, সেজন্যই মনিব যদি দাসীকে রেপ করে তাহলে কোনো ব্যাপার না। তখন সবাই অবাক হয়ে যায় এবং আয়ান বলে, আমি কবে থেকে তোমার দাসী হলাম, কবে থেকে আমি নিজেকে তোমাদের পরিবারে বিক্রি করে দিয়েছি। এই কথা শুনে আসলে সবাই বেশ অবাক হয়েছিল। তখন গভর্নর বলে, তুমি বিক্রি করে দাওনি, তোমার বাবাকে একবার আমরা বাঁচিয়েছিলাম আর তোমার বাবা সেই বিনিময়ে আমাদের দাস হয়ে গিয়েছিল এবং তোমার বাবা এরকম একটা স্টেটমেন্ট দিয়েছিল যে তার পরবর্তী সমস্ত প্রজন্মই আমাদের দাস হয়ে থাকবে। যদি বিশ্বাস না হয় তাহলে আমি সেই স্টেটমেন্ট সবাইকে দেখাতে পারি। এরপরে লোকটি একটা কাগজ বের করে যেখানে লেখা ছিল, প্লাস সেখানে একটা স্ট্যাম্প সাইনও ছিল। এটা দেখে সবাই বিশ্বাস করে যায় যে আয়ানের বাবা আসলে এরকম কিছু করেছে। কিন্তু আয়ান বলে, আমি বিশ্বাস করি না আমার বাবা এরকম কিছু করতে পারে, আমার বাবা কখনোই এরকম কিছু করবে না। তখন পেইয়ান বলে, যদিও ও তোমাদের দাসী, কিন্তু তারপরেও দাসীর সঙ্গে কি তোমরা এরকম ব্যবহার করবে? ঠিক আছে, আচ্ছা তুমি যদি চাও তাহলে আয়ান আমি তোমার সঙ্গে লিনের বিয়ে দিতে পারি এবং আমি এটা নিশ্চিত করব লিন কখনোই আর বিয়ে করবে না। এটা শুনে আয়ান ভীষণ হাসে, কারণ ওর ন্যায্য বিচারটা পেল না, ও এই বিচার মানে না। ঠিক তখনই একজন এদের উপরেই তলোয়ার চালাতে যাচ্ছিল আর সেই তলোয়ার ধরে ফেলে যাও আর বলে, বিচার আমরাও মানি না, এই বিচার কোনোভাবেই যথাযোগ্য নয়। তখন গভর্নর বলে, পেইয়ান নিজে বিচার করেছে তারপরেও তোমরা মানো না? তখন যাও বলে, বিচার যদি বিচার করতেই হয় তাহলে আপনার ছেলের বেঁচে থাকার আর কোনো অধিকারই নেই। এরপরে ওরা ওখান থেকে চলে আসছিল। পিছন থেকে একবার জিয়াংশিকে পেইয়ান ডাকলেও জিয়াংশি একবার তাকিয়ে আবারও সামনের দিকে হাঁটতে লাগে, কারণ পেইয়ানের উপর সমস্ত ভরসাও চলে গিয়েছে। পেইয়ান আয়ানকে কোনো বিচার তো দিতে পারেনি, তো আয়ানের স্বামীর বিচার তো দূরে থাক। এরপরে ওরা ওখান থেকে চলে আসে আর বাড়ি আসার পরে জিয়াংশির জাওয়ের কথা মনে পড়ে। জাও যখন ওই তলোয়ারটা ধরেছিল ওর হাত কেটে গিয়েছিল। জাওয়ের কাছে এরকম কিছু ছিল না যে ওর কাটা জায়গায় ও লাগাবে। ঠিক তখনই এখানে জিয়াংশি চলে আসে। জিয়াংশি জড়িবুটি বিদ্যা খুব ভালোভাবেই পারত, তাছাড়া ও টুকটাক ডাক্তারি বিদ্যাও পারত, তাই ওকে এসে ও ট্রিট দেয়। এর পরের দিন জিয়াংশি খবর পায় যে এই শহরের অনেক মেয়ের সঙ্গেই বাজে ব্যবহার করেছে লিন। ও সেই সব মেয়েদের কনভিন্স করতে চায় এজন্য যাতে ওরা সবাই প্রতিবাদ করে মুখ খোলে, কিন্তু কেউই মুখ খুলতে রাজি নয়, সবাই ভয় পেয়ে আছে। তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। জিয়াংশি ধাক্কা খেয়ে একটা জায়গায় পড়ে বসেছিল। তখন ওর উপরে যে ছাতা ধরে যাও ওকে একটা রুমে নিয়ে আসে আর ওর মাথায় একটা তোয়ালে দিয়েই ওর মুখটা ঢেকে দেয়, কারণ ওর দিকে তাকিয়েছিল জিয়াংশি। এরপরে ওরা এখানেই টাইম কাটায় আর তারপরে জিয়াংশি বলে, যেভাবেই হোক লিনের আসল মুখোশটা আমাদের খুলতেই হবে। আমার কখনোই মনে হয় না আয়ানের বাবা ওদের দাস বা দাসী ছিল। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আমাদের কথা বলতে হবে। এদিকে পেইয়ান এসে জোর জবরদস্তি করছিল জিয়াংশির সঙ্গে ওর সঙ্গে থাকার জন্য, কিন্তু জিয়াংশি আর পেইয়ানের সঙ্গে কথা বলতেও নারাজ। এরপরে যথারীতি আবারও কোর্ট বসে এবং এই কোর্টে জিয়াংশি আজকে অভিনব কিছু প্রমাণ নিয়ে হাজির হয়েছে। জিয়াংশি বলে, আমি সেই কাগজটা দেখতে চাই যেটাতে স্টেটমেন্ট লেখা ছিল। জিয়াংশি এরপরে পরীক্ষা করে বলে, এই স্টেটমেন্ট মাত্র কয়দিন আগে লেখা হয়েছে, কারণ এখানে কালির যা পুরুত্ব বা কালির যে স্থায়িত্ব তা দেখে বোঝাই যাচ্ছে এটা নতুনভাবে লেখা হয়েছে। কিন্তু আয়ানের বাবা যদি লিখবে তাহলে এখান থেকে 20 বছর আগের কথা, সেটা পুরাতন হয়ে যাওয়ার কথা। ঠিক তখনই দেখা যায় সেই সব মেয়েরা যাদের কাছে জিয়াংশি গিয়েছিল তারা যেন প্রতিবাদ করে, সেই সমস্ত মেয়েরা এগিয়ে এসেছে আর তারা সবাই বলছে লিন তাদের সবার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল আর তারা সবাই এর বিচার চায়। ঠিক তখনই লিন খুবই রেগে মেগে মারতে যাচ্ছিল জিয়াংশিকে। তখন ওখানে থেকে একজন গার্ড মেরে দেয় লিনকে। লিনের গলায় ছুরিকাঘাত করার কারণে প্রচুর রক্তক্ষরণে ওর ওখানেই মৃত্যু হয়। সবাই বেশ খুশি হয়েছিল। আয়ান খুব খুশি হয়েছিল যে অবশেষে ওর বিচারটা পেয়ে গিয়েছে। এরপরে আয়ান বলে, আমি আর এখানে থাকবো না, যেহেতু আমার স্বামীর বিচারটা ওইভাবে হবে না, তাই আমি এখান থেকে দূরে কোথাও চলে যাচ্ছি। আর জিয়াংশির কাছ থেকে বিদায় নিয়ে দূরে কোথাও চলে যায়। এরপরে আমরা গভর্নরকে দেখতে পাই। ছেলের শোকে তো সে মাতম তুলেছে, তাকেও এখন কারাগারে রাখা হয়েছে। ওর ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক তখনই ছেলের মৃত হাতটা বাহিরে বের হয়ে আসলে পেইয়ান বলে, একটু দাঁড়াও। ওর হাতে তো একটা কাটা চিহ্ন ছিল, যে কাটা চিহ্নটা আসলে দিয়েছিল যাও। আপনাদের নিশ্চয় মনে আছে
যে একদিন জিয়াংশির দিকে হাত বাড়িয়েছিল এই লিন, তাই যাও এসে ওর হাতে একটা তীর ঢুকিয়ে দিয়েছিল। আর তখন পেইয়ানের মনে পড়ে যখন ও ফ্রাঙ্কলিন ম্যানরে ছিল ঠিক তখনই সেম ধরনের একটা ফলক এসে বিঁধেছিল, যে দুইটার আকার আকৃতি সেম। তখন পেইয়ান বুঝতে পারে ও এতদিন যে সন্ত্রাসীকে খুঁজছে সে আসলে আর কেউ নয়, সে হলো যাও। তেংরুইকে মারার পিছনে যার হাত আছে সে আর কেউ নয়, সে যাও। এখন তো পেইয়ান খুব ভালোভাবেই বুঝেছে তার কি করা উচিত। সে ভীষণ এক কনফিডেন্স নিয়ে জিয়াংশির কাছে আসে আর বলে, আমরা খুব দ্রুতই আবারও রাজ্যে ফিরে যাব। কিন্তু জিয়াংশি ওর সঙ্গে কথা বলতেও নারাজ। ও জিয়াংশির উপরে খুবই জোর জবরদস্তি করতে লাগে। জিয়াংশি বুঝতে পারে পেইয়ান কোনো ভালো লোক নয়। ও রাগ করে বাইরে এসে বসে থাকলে ওর সঙ্গে এসে কথা বলে যাও। এর পরের দিন যাও নিজেও বুঝতে পারে যে পেইয়ানের ভিতরে ভিতরে কিছু চলছে। পেইয়ান যাওকে বলে দিয়েছে ও চলে যাবে। আর আজকে রাত্রেই জিয়াংশির সিদ্ধান্ত নিয়েছে ওই এই ম্যানর থেকে পালিয়ে যাবে আর ওই ইউজো আইল্যান্ডে যাবে। তাই রাত্রেবেলা ভীষণ লুকিয়ে বাঁচিয়ে ও পেইয়ানের রেসিডেন্স থেকে বাহিরে বের হয়ে আসে। আর ওর জন্য বাহিরে অপেক্ষা করছিল জিমিং। ও জিমিংকে আগে থেকেই বলে দিয়েছিল এখান থেকে পালাতে চায়। আর জিমিং সত্যি ভীষণ গুড ক্যারেক্টারের একটা ছেলে, তাই জিমিন ওকে হেল্প করে। ও জিমিংয়ের সঙ্গে গল্প করতে করতে এগোচ্ছিল। ঠিক তখনই ওর ক্যারেজের ভিতরে ও দেখতে পায় সেই কেলে ক্যাটটা। এটা দেখেও বেশ অবাক হয় আর বলে, ঠিকই, যাও আমাকে এটা ফিরিয়ে দিল। আসলে যাও যখন বুঝতে পেরেছে জিয়াংশির স্বাধীনতা চাই, কখনো কোথাও বসে থাকতে চায় না, তখনই ওর সিদ্ধান্ত নিয়েছে ওর বিড়ালটা ফিরিয়ে দিবে। আর আজকে যখন এখান থেকে জিয়াংশি পালাচ্ছিল তখন ওকে বিভিন্নভাবে হেল্প করেছিল আড়াল থেকে যাও। আর শেষে ওর ক্যারেজের ভিতরে এসে বিড়ালটাও দিয়ে গিয়েছে। কিন্তু হঠাৎ করেই গল্পে গল্পে জিমিংয়ের কাছ থেকে জানতে পারে জিয়াংশি পেইয়ান এতদিন যে সন্ত্রাসীকে ধরতে চাইতো তার কোনো একটা ক্লু সে পেয়ে গিয়েছে এবং অতি শীঘ্রই সে ওই ক্লু নিয়ে চলে যাবে রাজ্যে। আর জিয়াংশি খুব ভালোভাবেই বুঝতে পারে যে যাওকে ধরেই ফেলেছে পেইয়ান। এরপরে জিমিং ওকে রাজ্যের সীমান্তে পৌঁছে দিয়ে বলে, এখান থেকে তুমি চলে যেতে পারবে, আর কেউ তোমাকে ধরতে আসবে না। জিয়াংশি তখন মনে মনে বলে, জিমিং তুমি আমাকে ক্ষমা করে দিও। ও ঘোড়ায় চেপে পুনরায় আবারও পেইয়ানে সেই রেসিডেন্সে ফেরত আসে, কারণ ওকে যাওকে বাঁচাতে হবে। ও এসে দেখে যে এখানে সবকিছু গোছগাছের তোড়জোড় চলছে এবং সবকিছু বোঝাই করা হচ্ছে ঘোড়ার গাড়িতে, কারণ এখনই এখান থেকে রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা হবে পেইয়ান। তখনই জিয়াংশি বলে, আমাকে কিছু করতে হবে। কিছু দাসীরা এসে বলে, আপনার একটা ক্ষতি হয়ে গিয়েছে, আমরা কোথাও জিয়াংশিকে খুঁজে পাচ্ছি না, জিয়াংশি পালিয়েছে। পেইয়ান এখন রাজ্যে ফিরে যাবে অথচ জিয়াংশিকে পাওয়া যাচ্ছে না, এটা কি হয়? তখন জিয়াংশিকে খুঁজতে যায়। আর এদিকে জিয়াংশি কিছু একটা ধুলো উড়িয়ে দেয়, আর সেই ধুলোগুলো ছিল এক প্রকার ওষুধ এবং এই ওষুধে ঘোড়াগুলো পাগল হয়ে যায়। আর ঘোড়ার গাড়িতে যেসব যন্ত্রপাতি ছিল সেই সমস্ত যন্ত্রপাতি নিচে পড়ে যায়। এই সুযোগে জিয়াংশি এসে ওই বক্সটা নিয়ে নেয়, যে বক্সের ভিতরে জাওয়ের রাখা ফলকটা ছিল, মানে যাও যে ফলক ইউজ করে ওই ফলক। পেইয়ান তো ওটাকেই প্রুফ হিসেবে নিয়ে যেতে চেয়েছিল সেই ফলক। এদিকে পেইয়ান অনেক দূর এসে বুঝতে পারে জিয়াংশি এখান থেকে পালিয়েছে ঠিকই, কিন্তু ও আবার ফিরে এসেছে। এদিকে যাও বসে বসে চা খাচ্ছিল। ঠিক তখনই ও দেখতে পায় কেউ একটা ওর ম্যানরে এসে ঢুকেছে। সেটা আর কেউই ছিল না, সেটা ছিল জিয়াংশি। জিয়াংশিকে ধরেও বলে, তুমি এখানে, তুমি না চলে গিয়েছিলে, তাহলে আবার তুমি কেন ফেরত আসলে? জিয়াংশিকে বলে, আমাকে ফেরত আসতেই হতো, কারণ পেইয়ান তোমার আসল পরিচয় জানতে পেরে গিয়েছে এবং এই বক্সটা তুমি তোমার কাছে রাখো, এর ভিতরে ওই ফলকটা আছে। এদিকে পেইয়ান চলে এসেছিল। পেইয়ান প্রথমেই সন্দেহ করেছে যে জয়ের রুমেই এসে হয়তো ঢুকেছে জিয়াংশি। এবারও সোজা জয়ের এখানে আসতে লাগে। তাছাড়া ও এটাও দেখেছে যে ও যে ফলকটা রেখেছিল সেই বক্সটা এখানে নেই। এরপরে জিয়াংশির হাতে ওই বক্সটা দেখে যাও বলে, তুমি অনেক বড় রিস্ক নিয়ে ফেলেছো। ওকে ও লুকানোর জন্য একটা আলমারির কাছে নিয়ে যায়। এদিকে পেইয়ান খুব শীঘ্রই জয়ের রেসিডেন্সে এসে হাজির হয় আর বাহানা বানিয়ে জয়ের রুমের ভিতরে ঢুকতে চায়। এদিকে একটা আলমারির ভিতরে জিয়াংশিকে রেখে তার হাতে ওই বক্সটা দিয়ে ওকে ওখানে ঢেকে দেয় যাও। এরপরে দেখা যায় যে যাও বাইরে বের হয়ে এসেছে। পেইয়ানকে বলে, আপনি এখানে? পেইয়ান বলে, আমি তোমার সঙ্গে চা খেতে এসেছি, এবং বাহানা করে ভিতরে ঢুকে চারিদিকে সার্চ করতে লাগে। যাও বলে, আপনি কি কাউকে খুঁজছেন? পেইয়ান মুখে মুখে কিছু না বললেও সে কিন্তু খুব ভালোভাবে চারিদিকে খুঁজছিল। তখন যাও বলে, মনে হয় আপনি জিয়াংশিকে খুঁজছেন। না না, সে আমার বেডের নিচে নেই। তারপরে ও একটা তরবারি বেডের নিচে চালনা করিয়ে দেখায়, বলে, দেখেছেন কেউ নেই। এরপরে পেইয়ান সে আলমারির কাছে আসলে যাও বলে, ঠিক আছে, আমি তরবারি দিয়ে সেটা পরীক্ষা করে দিচ্ছি। যাও তখন ওর তরবারিটি আলমারি বরাবর একদম ছুঁড়ে দেয়, যেটা একদম কান বরাবর কেটে চলে গিয়েছিল জিয়াংশির, কিন্তু জিয়াংশির গায়ে লাগেনি।
যাই হোক, জয়া বলে, দেখেছেন এখানে কেউ নেই, শুধু শুধু আপনি আমাকে সন্দেহ করছেন। পেইয়ানের তখন আর কিছুই বলার থাকে না। পেইয়ান তখন এক বুক হতাশা এবং চোখের রাগ নিয়ে ওখান থেকে ফিরে চলে যায়। আর এর সাথে সাথেই শেষ করছি এই ড্রামার প্রথম পর্বের গল্প। এই পর্বটি যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা অনেকেই বলেছেন এটা অনেক চ্যানেল এক্সপ্লেন করেছে, কিন্তু ড্রামাটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি আমার নিজের মতো এক্সপ্লেন করার ট্রাই করলাম। যদি কোনো অংশ আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই যেহেতু অনেক চ্যানেলই এটা এক্সপ্লেন করেছে তাই আমি একটু শর্টে করার ট্রাই করেছি, যদিও আমি গ্রেট ডিটেলসগুলো বাদ দেইনি এবং আমি চেষ্টা করেছি ভালো করেই বোঝানোর। তারপরেও যদি আমি ব্যর্থ হই অবশ্যই আপনারা জানাবেন, কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে এর পরবর্তী পার্টে যদি আপনারা চান। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।